হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো গতদিন আমরা গুণগত রসায়নের এমসিকিউ এর প্রথম লেকচারটা শেষ করছি। আজকে হচ্ছে আমরা 2 নম্বর লেকচারে আছি। তো 2 নম্বর লেকচারে আমি বাকি যে পার্টটা আছে পুরো পার্টটাই শেষ করার একটা চিন্তা ভাবনা করছি আর কি, যে এক ভিডিওতে বাকি যে পার্টটা আছে তো ওদের হচ্ছে হাইড্রোজেন স্পেকট্রাম যেটা আছে এবং হচ্ছে দ্রাব্যতার যে পার্টটা আছে পুরোটাই হচ্ছে আমি একটা ভিডিওতে শেষ করার ট্রাই করব। আর এখানে গত ভিডিওর মতোই আমরা হচ্ছে প্রথমে বোর্ড এমসিকিউ সলভ করব, দেন হচ্ছে ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি, মেডিকেল, তার সাথে যা যা বেসিক লাগে এবং দেখানোর মতো যা যা বেসিক লাগে সব আমি কিন্তু তোমাদের দেখাই দেবো, ঠিক আছে? তো আজকে আমি আসলে খুবই টায়ার্ড। আমি কালকে রাতে ঘুমাইতে পারছি মাত্র 2 ঘন্টা। কেএমসি4 কাজ ছিল, 2টা কোশ্চেন বানাইছি, আরও কাজ ছিল কিছু, আমার নিজের পড়াশোনা ছিল, আজকে একটা এক্সাম ছিল, আবার আমার আরও পার্সোনাল কিছু কাজ ছিল। সব শেষ করে আমি হচ্ছে সকালে শুধু একটা পরোটা খাইছি আজকে। এখন বাজতেছে হচ্ছে তোমাদের ক্লাস রেকর্ড শুরু করলাম 5:40 বাজে, এখন আমি দুপুরের খাবার খাইতে পারিনি, ইভেন কিছুই খাইতে পারিনি। আচ্ছা, এগুলো বকর বকর বাদ দাও, আমরা হচ্ছে ক্লাসে যাই। তো আমরা হচ্ছে আজকে যে যে টপিকগুলো শেষ করব, প্রথমে হচ্ছে হাইড্রোজেন বর্ণালী শেষ করব, দেন হচ্ছে ডি ব্রগলি, শ্রোডিঞ্জার, এই টাইপের জিনিসগুলো কালকেও কিছুটা দেখাইছিলাম, শ্রোডিঞ্জার কিছুটা দেখাইছি। তো তারপর হচ্ছে ভর ত্রুটিটা আজকে দেখাবো। তারপর হচ্ছে দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা গুণফল, তারপর হচ্ছে সমায়ন প্রভাব, আয়ন শনাক্তকরণ, শিখা পরীক্ষা। তার সাথে হচ্ছে তোমাদের ওই এখানে আরেকটা জিনিস অ্যাড করি, দ্রাবক নিষ্কাশন, ক্রোমাটোগ্রাফি, এগুলো কিন্তু আমি অ্যাড করছি, বাট এখানে জায়গা হয় নাই বিধায় আমি লিখি নাই আর কি। তো চলো আমরা টাইম ওয়েস্ট না করি, শুরু করি। তো প্রথম এমসিকিউটা আমাদের বলছে যে কোন শক্তি স্তরে কোন শক্তি স্তরে ইলেকট্রন স্থানান্তরের জন্য হাইড্রোজেনের ইউভি বর্ণালী রেখা পাওয়া যায়, তাই না? ইউভি বর্ণালী রেখা, তো আমরা কি জানি লাইম্যানে ইউভি পাওয়া যায়, আর বামার এটাতে হচ্ছে ভিজিবল রে, আর বাকি যতগুলো আছে তোমার সেগুলোতে হচ্ছে ইনফ্রারেড পাওয়া যায়, IR। এটা একটু মনে রাখবা, লাইম্যানে হচ্ছে ইউভি পাই, বামারে আমরা দৃশ্যমান আলো পাই, আর বাকি যতগুলো আছে সবগুলোকে ইনফ্রারেড পাওয়া যায়। তো লাইম্যানের ক্ষেত্রে আমরা জানি এন লোয়ার বা যেটাতে নেমে আসবে সেটা হচ্ছে 1, আর এন হায়ার বা যেখান থেকে আসবে এটা হচ্ছে 2, 3, 4, 5, যে কোনো কিছু হইতে পারে, ঠিক আছে? তো এখানে আমাদের কি বলছে দেখো, প্রথমটাতে বলছে 7 থেকে যদি 1-এ নেমে আসে তাহলে লাইম্যান পাওয়া যাবে, আমাদের কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করতেছে, তাই না? তাহলে এটা একটা অ্যান্সার হইতে পারে, যদিও এটাই অ্যান্সার, বাকিগুলো একটু টেস্ট করি। 6 থেকে দেখো 3-এ আসলে হবে না, 3-এ আসলে কি হবে বলো তো, লাইম্যান বামার প্যাসচেন হবে, এটা হবে প্যাসচেন। আর 5 থেকে 2-এ আসলে হবে বামার, 4 থেকে 3-এ আসলে হবে প্যাসচেন। তাহলে এই একমাত্র এইটাতে আমরা হচ্ছে লাইম্যান সিরিজ পাচ্ছি, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আমি টাইম ওয়েস্ট করতেছি না, পরেরটাতে চলে যাই। জাল টাকা শনাক্তকরণে ব্যবহৃত আলোকের তরঙ্গ দৈর্ঘ্য কত? জাল টাকা শনাক্তকরণে আমরা ইউভি রশ্মি ইউজ করি। তো জাল টাকা শনাক্তকরণে যে ইউভি রশ্মিটা ইউজ করা হয়, তো ইউভি রশ্মির রেঞ্জ হচ্ছে 10 থেকে 400 ন্যানোমিটার। এটার রেঞ্জ হচ্ছে 10 থেকে 400 ন্যানোমিটার। তো কোনটার সাথে মিলে দেখো, 10 থেকে 380 আছে, এটা কিন্তু আমার রেঞ্জে পড়ে, তাহলে এইটাই হচ্ছে অ্যান্সার। বাকিগুলো দেখো 230 থেকে ওয়েট, এখানে একটা ভুল হয়ে গেছে, 10 থেকে 400 ন্যানোমিটার না, আমরা হচ্ছে ইউভির যে রেঞ্জ জানি সেটা হচ্ছে 10 থেকে 400, ঠিক আছে? ইউভির যে রেঞ্জ জানি 10 থেকে 400, কিন্তু জাল টাকার জন্য যে ইউভি রশ্মিটা ইউজ করা হয় এটা একটু আলাদা। এটার রেঞ্জ হচ্ছে তোমাদের 230 থেকে 375 ন্যানোমিটার। মানে হচ্ছে
ইউভির রেঞ্জ হচ্ছে এইটা 10 থেকে 400, বাট আমরা জাল টাকা শনাক্তকরণে যে ইউভি রেটা ইউজ করি সেটা হচ্ছে আমার 230 থেকে 375 ন্যানোমিটার। ঠিক আছে, কোথায় আছে? এইটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, পরেরটাতে যাই। আচ্ছা দেখো, আমাদের বলছে আপতিত রশ্মির একটা ইউভি আসল টাকার উপর পড়লো এবং একটা বিকিরিত রশ্মি বের হয়ে চলে গেল। এখন বলছে বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য কত। একটু আগে দেখে আসলাম জাল টাকা শনাক্তকরণে ইউভি রশ্মি নির্গত হয়। তো ইউভি রশ্মির মেকানিজমটা কি? ইউভি রশ্মি হচ্ছে যখন আসল টাকায় পড়ে ওখানে হচ্ছে তোমার কিছু পদার্থ ইউজ করা হয়, সামনে আমরা দেখবো ওইটা, ওখানে দেখাই দিব। তো ওই পদার্থগুলো কি করে, ইউভিকে রিফ্লেক্ট করে তোমার দৃশ্যমান আলো বের করে দেয়। দৃশ্যমান আলো যখন বের করে দেয় ওই আলোটাকে আমরা দেখতে পাই। দেখতে পাইলে তখন আমরা বুঝতে পারি যে এই টাকাটা আসল। আর যদি ইউভি ফেরত না আসে তাহলে আমরা বুঝি যে এই টাকাটা নকল। ঠিক আছে, তো দৃশ্যমান আলো যেহেতু দেখা যাবে, বিকিরিত রশ্মিটা কী হবে বলো তো? দৃশ্যমান, তাই না? তো দৃশ্যমানের রেঞ্জ কত আমরা জানি হচ্ছে 380 থেকে 780 ন্যানোমিটার। এটা হচ্ছে হাজারি স্যারের বই অনুযায়ী 380 থেকে 780 ন্যানোমিটার। তো এইটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তারপর বলছে কোনটি দৃশ্যমান বর্ণালী। একটু আগে দেখে আসলাম বামার সিরিজটা হচ্ছে দৃশ্যমান বর্ণালী। এখানে তো বোঝানোর কিছু নাই, তাই না? বর্ণালী বিকিরণের ক্ষেত্রে কোন সিরিজটি ব্যতিক্রম? দেখো ব্র্যাকেটের কথা বলছে, প্যাস্টেনের কথা বলছে, হামফ্রিসের কথা বলছে, আর বামারের কথা বলছে। এটাও দেখো ইনফ্রারেড, এটাও ইনফ্রারেড, এটাও ইনফ্রারেড, কিন্তু বামারটা হচ্ছে ভিজিবল। তো পার্থক্য কোনটায়? বামারে। বলছে কোনটা ব্যতিক্রম, তাহলে বামারটা হচ্ছে ব্যতিক্রম। ঠিক আছে, তো ঠিক আছে আমরা পরেরটাতে যাই। আমরা পরেরটাতে দেখলাম কোন বিকিরিত রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। এখানে মহাজাগতিক রশ্মি, ইউভি, এক্স রে, ভিজিবল রে দেওয়া আছে। তো আমরা একটা ক্রম জানি যে প্রথমে হচ্ছে রেডিও ওয়েভ, তারপর হচ্ছে মাইক্রোওয়েভ, দেন হচ্ছে তোমার ইনফ্রারেড, দেন হচ্ছে ভিজিবল। এটা কিন্তু তোমাদের মুখস্থ থাকা উচিত, তাই না? তারপর হচ্ছে ভিজিবল, তারপর হচ্ছে তোমার ইউভি, তারপর এক্স রে, দেন হচ্ছে গামা, তারপর হচ্ছে মহাজাগতিক। ঠিক আছে, তো তুমি যত এই দিকে যাবা, এই দিকে আসবা, এইদিকে হচ্ছে ল্যামডা বেশি। এখন ল্যামডা বেশি মানে কি আমরা কি জানি বলো তো? E = hc বাই ল্যামডা। তো ল্যামডা কম বাড়লে ই হচ্ছে কমবে, তার মানে কি এখানে এনার্জি কম। যত এইদিকে আসবো এনার্জি কম, আর এইদিকে যত যাব এইদিকে হচ্ছে ল্যামডা কম। দ্যাট মিন্স এইদিকে হচ্ছে ল্যামডা যদি কম হয়, দেখো ব্যস্তানুপাতিক সম্পর্ক, তো এনার্জি অটোমেটিক বেশি হয়ে যাবে। তো এইদিকে হচ্ছে আমার এনার্জি বেশি। ঠিক আছে, আমি একটু চেক করি আমার রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ রেকর্ড হচ্ছে, নাহলে আবার সব পরিশ্রম বৃথা চলে যাবে। তো দেখো আমাদের জিজ্ঞাসা করছে কোন রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি। এইদিকে যত আসবা তরঙ্গ দৈর্ঘ্য বেশি, এইদিকে যত যাবা তরঙ্গ দৈর্ঘ্য তত কম। তো আমার জানতে চাইছে বেশি কোন দিকে, তো আমার দেওয়া আছে মহাজাগতিক, এই কোণারটা দেওয়া আছে, এটা তো হবে না। তারপর দেওয়া আছে এক্স রে, একটু কম। তারপর হচ্ছে ইউভি, আরেকটু কম। ভিজিবল, এই চারটার মধ্যে সব থেকে কম। সো অ্যান্সার হবে আমার এইটা, ভিজিবল। ঠিক আছে, আচ্ছা পরেরটাতে যাই। কোন বর্ণের আলোর শক্তি বেশি? আমরা কি জানি বলো তো? বে নি সহ কলা। বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। মনে আছে না সবার? তো এই দিকে হচ্ছে ল্যামডা কম, তাহলে ই বেশি, আর এইদিকে হচ্ছে ল্যামডা বেশি, ই কম। তো আমার জানতে চাইছে
আলোর শক্তি বেশি কোনটা? এখানে দেখো বেগুনি আছে, বেগুনির শক্তি সব থেকে বেশি, এদিকে যত যাবা শক্তি বাড়বে, এদিকে যত যাবা শক্তি কমবে, তো এটা হবে অ্যান্সার বেগুনি। ঠিক আছে, বামার সিরিজের দ্বিতীয় লাইনের ক্ষেত্রে এন এর মান কত? তো আমরা জানি কি লাইম্যানের জন্য হচ্ছে এন লোয়ার বা যেটাতে নেমে আসে সেটা হচ্ছে 1, বামারের জন্য 2, আর লাইন নাম্বার এর সাথে যদি আমি তোমার হচ্ছে কততে নেমে আসতেছে এটা যদি যোগ করে দেই তাহলে কত থেকে নামতেছে ওইটা মানে এন হায়ারটা আমি পাবো। তো এখানে আমার কত হবে বলো তো? বামারের জন্য লাইন নাম্বার হচ্ছে মানে নামবে হচ্ছে 2-এ, আর লাইন নাম্বার আমাকে বলে দিছে যে দ্বিতীয় লাইন, দ্যাট মিন্স 2, তাহলে টোটাল হচ্ছে 4, অ্যান্সার হবে এইটা। ঠিক আছে, যদি প্যাশ্চেন বলতো তাহলে 3 যোগ 2 করতাম। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা, এটা আমাদের গেল। এর পরেরটাতে যাই। তো পরেরটাতে আমাদের কি বলছে দেখো, লাল রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য 7000 অ্যাংস্ট্রম হলে তরঙ্গ সংখ্যা বা নিউ বার কত? তো এককগুলো একটু খেয়াল করো, নিউটন ন্যানোমিটারে আছে, মিটারে আছে, সেন্টিমিটারে আছে, ন্যানোমিটারে আছে। টাইপ করতে কি ঠিক করছে? টাইপ করতে ঠিক করছে। এখন আমরা নিউ বার ইজ ইকুয়ালস টু জানি 1/λ। তো আমরা যেহেতু এখানে ইউনিট অনেকগুলো দেওয়া আছে, তো আমরা হচ্ছে কি করতে পারি, ইউনিটটাকে মিটারে আগে নিয়ে যাই, তারপর টেস্ট করি। ঠিক আছে, 1/7000, আর আমরা জানি 1 অ্যাংস্ট্রম ইজ ইকুয়ালস টু হচ্ছে 10 টু দি পাওয়ার মাইনাস 10 মিটার। ঠিক আছে, তো 7000-এর সাথে 10 টু দি পাওয়ার মাইনাস 10 গুণ করে দিলে মিটারে চলে আসে। এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো কত আসে, 1/7000 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 10, 1.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6। দেখো এটা কিন্তু মিটারটা নিচে আছে, তাই না? উপরে গেলে কি হবে, পার মিটার, মিটার ইনভার্স 1। এখন এটার সাথে দেখো এই মিটার মেলে নাই, এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 3 আছে, 6 আছে, তার মানে কি এটা বাদ। এখন দেখো ন্যানোমিটারের ক্ষেত্রে, এখন আমি পার মিটারকে যদি আমি হচ্ছে ন্যানোমিটারে নিয়ে যাইতে চাই তাহলে আমাকে মিটারকে ন্যানোমিটারে নিয়ে যেতে গেলে আমার 10 টু দি পাওয়ার 9 দ্বারা গুণ দিতে হয়। কিন্তু এখানে কি আছে বলো তো, পার মিটার আছে, তার মানে কি পার মিটার মানে হচ্ছে 1/মিটার, তাহলে 1/10 টু দি পাওয়ার 9 মানে কি 10 টু দি পাওয়ার মাইনাস 9। এখন এটার সাথে যদি আমি 10 টু দি পাওয়ার মাইনাস 9 গুণ করে দেই, দেখো যোগ বিয়োগ করলে 1.4 ইন্টু 10 টু দি পাওয়ার কত আসে, 6 থেকে মাইনাস 9 বাদ দিলে মাইনাস 3, এটা আসে। এখন এইটা দেখে তুমি যদি মানে অতি উৎসাহী হয়ে এইটা যদি দাগায় দাও তাহলে কিন্তু ডাহা ভুল করবা, এটার সাথে কিন্তু মিলছে। বাট সমস্যা কি বলো তো, এখানে পার মিটার ছিল, তুমি যখন এটাকে কনভার্ট করছো এটাকে পার ন্যানোমিটার হবে কি না, এখানে দেওয়া আছে কি ন্যানোমিটার, বুঝতে পারছো? এটা ভুল। এখন এটার ক্ষেত্রেও দেখো এখানেও ন্যানোমিটার দেওয়া আছে, তার মানে বলাই চলে এটাও হবে না। ঠিক আছে, পড়ে থাকে এটা অ্যান্সার হবে এমনিতেই বোঝা যাচ্ছে, বাট আমরা একটু চেক করে দেখি। আচ্ছা, তাহলে দেখো আমরা যদি এখন এটাকে সেন্টিমিটারে নিতে চাই তাহলে আমাদের 1/100 দ্বারা গুণ দিতে হবে, তাই না? তো এটার সাথে যদি আমি 1/100 দ্বারা গুণ দেই 1/100, তাহলে আমি পাই হচ্ছে 1.4 ইন্টু 10 টু দি পাওয়ার 4 পার সেন্টিমিটার। বাট এইটা কিন্তু ডিরেক্টলি অপশনে নেই, আমার দেওয়া আছে কত 14। তো আমি যদি কি করি, দশমিকটাকে এই দিকে এক ঘর সরাই মানে 14 বানাই, তাহলে পাওয়ার আমার 1 কমাইতে হবে, 10 টু দি পাওয়ার 3 হবে। তুমি দুইটা ইনপুট দিয়ে দেখবা ক্যালকুলেটরে সেম ভ্যালু আসে, 14 ইন্টু 10 টু দি পাওয়ার 3, 1.4 ইন্টু 10 টু দি পাওয়ার 4, দেখতে পাচ্ছ কিনা জানি না, একই ভ্যালু আসতেছে। তুমি যদি দশমিককে ডান দিকে এক ঘর সরাও, সরি ডান দিক না, এটা হচ্ছে বাম দিক, বাম দিকে এক ঘর সরাইলে পাওয়ার 1 কমাইতে হয়। তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার। এইটা একটু ট্রিকি কোশ্চেন ছিল, ঠিক আছে? আমরা একটু আগাই তাড়াতাড়ি। প্যাশ্চেন সিরিজের ক্ষেত্রে নিম্ন শক্তি স্তরের মান কত? প্যাশ্চেনের ক্ষেত্রে লাইম্যান, বামার, প্যাশ্চেন 3, তাই না? অ্যান্সার হচ্ছে 3। তারপর হচ্ছে ব্র্যাকেট সিরিজের ক্ষেত্রে N2 এর ভ্যালু কত?
n2 এর ভ্যালু জানতে চাইছে। আমরা জানি কি লাইম্যান বামার প্যাসচেন্ট ব্র্যাকেট n লোয়ার বা n1 যেটাই বলো না কেন এটার ভ্যালু হচ্ছে লাইম্যান বামার প্যাসচেন্ট ব্র্যাকেট 4। তাহলে n হায়ার বা n2 এটা হইতে হবে 5 6 7 8 এরকম। 2 আছে হবে না, 4 আছে হবে না, 3 আছে হবে না, একমাত্র হইতে পারে কে 5। ঠিক আছে। আচ্ছা, চিকিৎসা বিজ্ঞানের ফিজিওথেরাপিতে কোন রশ্মি ব্যবহার করা হয়? চিকিৎসা বিজ্ঞানের ফিজিওথেরাপি মনে রাখবা তোমার হচ্ছে আমরা ইনফ্রারেড ইউজ করি। এখানে বোঝানোর কিছু নেই। ক্যান্সার আক্রান্ত কোষ শনাক্তকরণে পরীক্ষায় কোন রশ্মি ব্যবহার করা হয়? এখানেও হচ্ছে আমরা ইনফ্রারেড ইউজ করা হয়। তো এখানে হচ্ছে আমি তোমাদের জন্য একটা ছোট্ট নোট কোথায় জানি লিখে রাখছিলাম, যারা খুঁজি। কোথায় জানি লিখে রাখছিলাম, হ্যাঁ। আমাদের 3 ধরনের ইনফ্রারেড পাওয়া যায়। একটা হচ্ছে তোমার নিয়ার আইআর বা নিয়ার ইনফ্রারেড, এগুলার রেঞ্জ হচ্ছে হাজারি স্যারের বই আছে, পড়ে নিবা। এটা হচ্ছে মেডিকেলে ইউজ করা হয়। মিডল আইআর যেটা, এটা হচ্ছে তোমার জৈব যৌগের কার্যকরী মূলক শনাক্তকরণে। আর ফার আইআর আছে, এটা অনেক সময় আমরা সামনে দেখব ব্যথা উপশমে কাজ করে, এটাও হচ্ছে মেডিকেলে ইউজ করা হয়। ঠিক আছে, তো আমরা পরেরটাতে যাই। জৈব যৌগে কার্বন ও হাইড্রোজেন শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়? এই যে একটু আগে দেখলাম ইনফ্রারেড ব্যবহার করা হয়। আচ্ছা, তারপর হচ্ছে একটু ধরো রেস্ট নিই, আজকে এত টায়ার্ড আমি, কি বলবো। হৃদরোগ ধ্রুবকের মান কত এটা মুখস্থ, 1.09678 × 10⁻7 পার মিটার। এখানে দেখো 10⁻6 দেওয়া আছে, সো এইটা হবে না, আমাদের অ্যান্সার হবে 1.09678 × 10⁻7 মিটার পার মিটার। এটা এককটাও আবার খেয়াল রাখবে, এটা হচ্ছে পার মিটারে একক। ঠিক আছে, তারপর হচ্ছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীর বামার সিরিজের সর্বনিম্ন তরঙ্গ সংখ্যার বিকিরিত রশ্মি কোনটি? সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা মানে হচ্ছে নিউবার মিনিমাম, আর নিউবার সমান আমরা জানি কি বলতো 1/λ। এটা যদি মিনিমাম হয় ল্যামডাকে হইতে হবে ম্যাক্সিমাম। তো ল্যামডা কখন ম্যাক্সিমাম হবে এটা আমাদের একটু বের করতে হবে। গতদিন দেখাইছিলাম ল্যামডা এর সাথে আবার কি সম্পর্কিত বলো তো, E = hc/λ। ল্যামডা যদি ম্যাক্সিমাম হয় ই হইতে হবে মিনিমাম। ই মিনিমাম কখন হবে? যখন হচ্ছে এইটা একটা শক্তিস্তর, জাস্ট উপরের শক্তিস্তর থেকে যখন জাস্ট নেমে আসবে তখন হচ্ছে ইটা মিনিমাম হবে। তার উপরের থেকে যদি নামে ই কিন্তু বেড়ে যাবে, তাই না? এই ই বলতে আমরা বোঝাচ্ছি হচ্ছে ডেল ই, কতটুক ই বের হয়ে চলে যাচ্ছে। তো বামার সিরিজের কথা বলছে, বামার সিরিজের জন্য n1 এর ভ্যালু আমার ফিক্সড 2, তাহলে এটা হচ্ছে 2, তাহলে এটা কত হবে বলো তো 3 না? কমন সেন্স। তো 2 আর 3 এটার মধ্যে রশ্মি যে ল্যামডা সেটা আমাদের বের করতে বলছে। তো এখন সমীকরণ ইউজ করো 1/λ = যেহেতু RH এ দেওয়া আছে RH এ বসাবো 1/2² - 1/3²। একটু ক্যালকুলেশন করি, তো এটা কত আসবে? RH 1/4 - 1/9। তো যদি লসাগু করি তাহলে আমার আসবে হচ্ছে 36, তাই না? 36ই তো আসা উচিত। তো 36 যদি আসে 4 লং 36, তাহলে 4 দিয়ে 36কে ভাগ দিলে 9, তাহলে 9 - 4, তাহলে হচ্ছে 1/λ RH 9 থেকে 4 বাদ দিলে থাকে হচ্ছে 5,
বাই 36। এখন দেখো 1 বাই ল্যামডাকে আমি কি লিখতে পারি বলো তো, নিউ বার, ঠিক আছে। তো নিউ বার ইজ ইকুয়ালস টু RH, এখানে দেওয়া আছে 5RH, তো 5RH লেখো বাই 36, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, ওয়াইফাইয়ে কোন ধরনের তড়িৎচুম্বকীয় বিকিরণ ব্যবহৃত হয়, এগুলোতে আমি টাইম স্পেন্ড করবো না, এগুলো মনে রাখবা যে এখানে হচ্ছে তোমার মাইক্রোওয়েভ ইউজ করা হয়। ওয়াইফাইতে আমরা হচ্ছে মাইক্রোওয়েভ ইউজ করি। তারপর হচ্ছে নিচের কোনটি নিউক্লিয়াসটি হচ্ছে নেমার সক্রিয়। নেমার সক্রিয়র এখানে ডিটেলসটা আমি পড়াচ্ছি না, সঞ্জয় দাদা হচ্ছে কেমশিফি ইউটিউব চ্যানেলে দেখবা, কেমশিফি ইউটিউব চ্যানেলে গুণগত রসায়নের একটা ফ্রি প্লে লিস্ট দিচ্ছে, ওখানে অনেক খুব ডিটেলসে এনএমআর সম্পর্কে পড়েছে, ওইটা একটু দেখে নিও। এখানে আমি বলতেছি না, এখানে হাইড্রোজেনটা হচ্ছে এনএমআর সক্রিয়, ঠিক আছে। তারপর হচ্ছে আমেরিকিয়ামের বন্ধন শক্তি মেগা ইলেকট্রন ভোল্টে কত হবে যদি ভর ত্রুটি 1.35 mm হয়। আমি একটু ভর ত্রুটি জিনিসটা তোমাদের বোঝাই আসি। ভর ত্রুটি বা মাস ডিফেক্ট, আমরা যখন মনে করো আমাদের কাছে 2টা প্রোটন আর 2টা ইলেকট্রন আছে, এগুলো মুক্ত অবস্থায় আছে, তখন ধরো হচ্ছে এটার ওজন হচ্ছে 1.01 গ্রাম। এরা যখন নিউক্লিয়াস গঠন করে মানে একসাথে থাকে, তখন দেখা যায় এর ওয়েট একটু কমে গেছে, মনে করো 1 গ্রাম হয়ে গেছে, তাহলে 0.01 গ্রাম যে হারায় গেল, এই হারানো ভরটাকে আমরা বলি হচ্ছে ভর ত্রুটি। এই ভরটা আসলে হারায় যায়নি, এরা যে বন্ধনে আবদ্ধ আছে না, এই বন্ধনে এই ভরের পরিমাণ শক্তি খরচ হয়ে গেছে, এই জন্যে এই ভরটাকে আমরা এখানে আর পাচ্ছি না। এটা হচ্ছে একদম সিম্পলি ভর ত্রুটির তোমার হচ্ছে কথাবার্তা আর কি। এখানে ডিটেলসে তো বলার সুযোগ নেই, ডিটেলসে কোনো ক্লাসে বলার সুযোগ হইলে বলবো। সামনে আমরা যাই। আমেরিকিয়ামের বন্ধন শক্তি মেগা ইলেকট্রন ভোল্টে কত হবে, ভর ত্রুটি 1.35 mm হলে, এটা কুয়েট 11-12-তে আসছিল। তো মনে রাখবা ভর ত্রুটি যদি দেওয়া থাকে তাহলে তুমি কি করবো, 1.35 AMU-তে দেওয়া আছে, মেগা ইলেকট্রন ভোল্টে বের করতে বলছে, তুমি 931.5 দিয়ে গুণ করে দিবা জাস্ট, তাহলে ডিরেক্ট মেগা ইলেকট্রন ভোল্টে চলে আসবে। আমি একটু ক্যালকুলেশন করি, 1.35 ইন্টু 931.5 কত, আরে দূর ইঞ্জিনিয়ারিং ফরম্যাটে আসছে, 1.35 ইন্টু 931.5, তো আমার আসছে 1257.52 ইঞ্জিনিয়ারিং ফরম্যাটে দেওয়া আছে। তো এখানে দেখো 1200 আমার আসছে 1257, আর এখানে লিখছে 1260, অলমোস্ট কাছাকাছি। তো এইটাই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। এখানে আমি তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ আশা করি। আমি একটু চেক করি আমার রেকর্ডটা ঠিক হচ্ছে কিনা। হ্যাঁ, ঠিক হইতেছে। আচ্ছা, নেপচুনিয়াম প্রোটন সংখ্যা হচ্ছে 93 আর ভর সংখ্যা হচ্ছে 237। প্রকৃত ভর দেওয়া আছে এইটা, মানে যখন নিউক্লিয়াস অবস্থায় থাকে তখন ভর হচ্ছে এইটা। উহার ভর ত্রুটি কত হবে, নিউট্রন প্রোটন এবং ইলেকট্রনের ভর যথাক্রমে দেওয়া আছে। তো মনে রাখবা কোথাও যদি প্রশ্নে ইলেকট্রনের ভর দেওয়া থাকে তাহলে তোমাকে ইলেকট্রনটাও কনসিডারেশনে আনতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা হচ্ছে এই NP 93 আর হচ্ছে 237, এটাকে আমরা কয়টা প্রোটন বলতে পারি বলো তো, 93টা প্রোটন প্লাস 93টা ইলেকট্রন, আর 237 থেকে 93 বাদ দিলে 144টা হচ্ছে নিউট্রন। এখন প্রোটনের ভর দেওয়া আছে, ইলেকট্রনের ভর দেওয়া আছে, নিউট্রনের ভর দেওয়া আছে, গুণ করে দাও। আর নেপচুনিয়ামের যে প্রকৃত ভর ওটা দেওয়া আছে কত, আচ্ছা এটা অন্য কালারে লিখি, কত 237.25, এটা আমাদের দেওয়া আছে। তো আমরা হচ্ছে এখন আলাদা আলাদা করে ভরগুলা হিসাব করতেছি, তারপর দুইটা থেকে যখন বাদ দিয়ে দিব তখন কতটুকু ভর হারায় গেছে বা কতটুকু বন্ধন শক্তি প্রয়োজন হয়েছে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে 93 ইন্টু প্রোটনের কত দেওয়া আছে
1.0089 plus 93 into 1.00 ও সরি প্রথমটা তো নিউট্রনের ভর, মাই ব্যাড। আচ্ছা প্রথমটা হচ্ছে নিউট্রনের ভর, প্রোটনের ভর কোনটা, এইটা 93 ইন্টু 1.0089 প্লাস 93 ইন্টু ইলেকট্রনের ভর হচ্ছে, আবার ভুল করে ফেলছি, দেখতে ভুল হয়ে গেছে বারবার। 93 ইন্টু এইটা হচ্ছে প্রোটনের ভর, এটা হচ্ছে নিউট্রনের ভর, এটা হচ্ছে ইলেকট্রনের ভর, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। 1.0078 93 ইন্টু 0.00054 আর 144 ইন্টু 1.0089, এটা একটু আমি হিসাব করি। 93 ইন্টু 1.0078 প্লাস 93 ইন্টু 0.00054 আর প্লাস 144 ইন্টু 1.0089, ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 239.05722। তাহলে ডেল এম বা মাস ত্রুটি হচ্ছে বা মাস ডিফেক্ট হচ্ছে, দুইটা যদি আমি বিয়োগ করে দেই তো যত পাবো তত। আমার দেওয়া ছিল কত 237.25, কিন্তু আমার আলাদা আলাদাভাবে ভর একটু বেশি হয়, যেটা হচ্ছে 239। এখান থেকে যদি আমি 237.25কে বাদ দিই তাহলে আমার আসে হচ্ছে 1.80722। এই যে দেখো 1.8072 AMU, এটা হচ্ছে আমার অ্যান্সার। খোলা অবস্থায় ভরটা বেশি হবে, যখন যুক্ত থাকবে তখন কম হবে, ঠিক আছে? যদি নেপচুনিয়ামের ভর ত্রুটি এত হয় তাহলে বন্ধন শক্তি কত? দেখো মেগা ইলেকট্রন ভোল্টে আছে, জাস্ট এটার সাথে 931.5 গুণ করে দিবা, তাহলেই হয়ে গেল 1.1688 ইন্টু 931.5, এটা আসে হচ্ছে 1088.7372 মেগা ইলেকট্রন ভোল্ট। তো কই আছে? আচ্ছা কাছাকাছি আছে যেটা, সেটা দিবা। সবসময় একদম 100% অ্যাকুরেটলি মিলবে এটা বলা যায় না। 931টা হচ্ছে একটা মানে স্ট্যান্ডার্ড ভ্যালু আর কি, তো ডিটেলসে ক্যালকুলেশন করলে একটু চেঞ্জমেঞ্জ হয়। তো কাছাকাছি এটা আছে, দেখো 1088 আসছে, এখানে 1097 আছে, তো এটা হবে আমার অ্যান্সার, ঠিক আছে? আমি আর কি বলি, আজকে এমনিতেই আমি টায়ার্ড, বারবার আমার ক্যামেরা অফ হয়ে যাইতেছে, কেন অফ হয়ে যাইতেছে আল্লাহই ভালো জানে। আচ্ছা এই পর্যন্ত আমরা করছিলাম তাই না? মাঝখানে একটু ইন্টারাপশনের জন্য সরি, ক্যামেরা অফ হয়ে গেছিলো, মাঝে মাঝে আমাকে চেক দিতে হবে। এখন একটি আলো তরঙ্গ দৈর্ঘ্য 540 ন্যানোমিটার হলে বর্ণ কি নির্দেশ করে? বর্ণ হচ্ছে সবুজ, 540-এর রেঞ্জে সবুজ পড়ে, এটা কালকে দেখাইছিলাম। তারপর হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী ব্র্যাকেট সিরিজের তৃতীয় লাইনের তরঙ্গ দৈর্ঘ্য। ব্র্যাকেট সিরিজ মানে হচ্ছে N1 লাইম্যান বামার প্রেসিডেন্ট ব্র্যাকেট 4, তৃতীয় লাইন N2 4 প্লাস 3 মানে হচ্ছে 7। এখন হিসাব করো 1/λ ইজ ইকুয়ালস টু, তোমার হচ্ছে মিটারে দেওয়া আছে না, মিটারে হিসাব করি 1.09678 ইন্টু 10⁻⁷ ইন্টু 1/4 স্কোয়ার মাইনাস 1/7 স্কোয়ার। ক্যালকুলেশন করি কত আসে সেটাই হবে অ্যান্সার। এই তো ক্যালকুলেটর এখানে রাখছি। আচ্ছা একেবারে ল্যামডা টাইমে বের করব। 1.09678 ইন্টু 10⁻⁷ ইন্টু 1/4 স্কোয়ার মাইনাস 1/7 স্কোয়ার, ঠিক আছে? তো এটা 1 ভাগ অ্যান্সার করলে আসে হচ্ছে 2.16 ইন্টু 10⁻⁻6 মিটার, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে? তারপর বলছে যে 25 ইন্টু 10⁻⁸ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট একটি ফোটনের শক্তি জুল একক কত হবে? আমরা জানি কি
E is equals to hc by lambda, তাহলে h এর ভ্যালু হচ্ছে 6.63 into 10 to the power minus 34, আলোর বেগ হচ্ছে 3 into 10 to the power 8 divided by 25 into 10 to the power minus 8. ক্যালকুলেট করি 6.63 into 10 to the power minus 34 into 3 into 10 to the power 8 divided by 25 into 10 to the power minus 8. ক্যালকুলেট করলে আসে হচ্ছে 7.95 into 10 to the power minus 19. এই দেখো এটার সাথে মেলে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালী প্যাসচেন সিরিজের জন্য কোনটি সঠিক? লাইম্যান বামার প্যাসচেন। এন লোয়ার হচ্ছে বা N1 হচ্ছে 3, তাহলে N2 হবে কত? 4, 5, 6 এইভাবে। তো N1 তো 1 হবে না, N1 3 হইতে পারে, 4, 5 হইতে পারে, এটা ঠিক আছে। কিন্তু দেখো N1 2 হইতে পারে না, N1 3 হইলে N2 আবার 1 2 হইতে পারে না। তো অ্যান্সার হচ্ছে এইটা, ঠিক আছে। এমআরআই যন্ত্রের সাহায্যে মানবদেহ রোগ নির্ণয়ে কোন মৌলটির ভূমিকা রয়েছে? এটা মনে রাখবে যে হাইড্রোজেনের ভূমিকা আছে। হাইড্রোজেন দিয়ে হচ্ছে হাইড্রোজেনের মাধ্যমে আমরা হচ্ছে এমআরআইয়ে কাজ করি আর কি। তারপর হচ্ছে একটি রেডিও ওয়েভ তরঙ্গ দৈর্ঘ্য 0.1 কিলোমিটার, এর কম্পাঙ্ক কত হার্টজ? তো আমরা জানি কি F is equals to C by lambda, তো C হচ্ছে 3 into 10 to the power 8। আজান দিচ্ছে, তো একটু ব্রেক নেই আমি। একটু ব্রেক নেই। আচ্ছা, আজান ব্রেক শেষ। তো আমরা হচ্ছে আলোর বেগ জানি 3 into 10 to the power 8 ডিভাইডেড বাই ল্যামডা আমাদের বলছে কত 0.1 কিলোমিটার। এটা মিটারে নিতে গেলে 1000 দ্বারা আমি গুণ করে দেব। একটু ক্যালকুলেশন করি, আমি একটু ফাস্ট যাব কারণ আমরা অনেক পিছিয়ে আছি। 10 to the power 8 0.1 into 1000, এটা করলে আসে হচ্ছে 3 into 10 to the power 6। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। লাল রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য এত হলে তরঙ্গ সংখ্যা কত?
ল্যামডা দেওয়া আছে, নিউ বার জানতে চাইছে। নিউ বার ইজ ইকুয়ালস টু আমরা কি জানি 1/λ, তাহলে 1/700 সব দেখো মিটারে দেওয়া আছে। সো আমরা কি করব, এটাকে মিটারে কনভার্ট করব। ন্যানোমিটারে আছে, মিটারে কনভার্ট করতে হলে 10⁹, ঠিক আছে। তো 1/700 ইন্টু 10⁹, এটা হচ্ছে 1.4 ইন্টু 10⁻⁻12। তো কোনটার সাথে মেলে দেখো, -12 বের হইল। একটু দাঁড়াও, কোনটার সাথে মেলে আমি একটু ম্যানুয়ালি চেক দিই। 132 তো হবে না, তাহলে 142.86 ইন্টু 10⁻, আমি একটু এক্সপ্লেন করতেছি, দাঁড়াও। 142.86 ইন্টু 10⁻4, 1.4 ইন্টু 10⁻⁻4, 700 ন্যানোমিটার। এটা কোশ্চেন ঠিক আছে? ও এক্সট্রিমলি সরি, এটা একটু ভুল হয়ে গেছে। 10⁹ না, আমরা ন্যানোমিটার থেকে মিটারে যাচ্ছি, তাহলে 10⁻⁻9 দ্বারা গুণ দিতে হবে। তাই তো বলি, এত ডিফারেন্স কেমনে আসে? 10⁻⁻9 দ্বারা যদি গুণ দেই, তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 1/700 ইন্টু 10⁻⁻9, 1.4 ইন্টু 10⁻6, 700, 1.4 ইন্টু 10⁻6। এখানে আরও ডিজিট ছিল, তো এই ডিজিটগুলো যদি আমি কি করি, এই পাশে নিয়ে যাই, মানে তোমার হচ্ছে দশমিকটাকে ওই দিকে নিয়ে যাইতে থাকি, তাহলে আমার পাওয়ার হচ্ছে কমবে, ঠিক আছে। তো এটা আমি যদি একটু তোমাদের দেখাই, আমি যদি কি করি, 142 যেটা গ নম্বর অ্যান্সার আছে ইন্টু 0.86 ইন্টু 10⁻4, এইটাকে যদি জাস্ট সাইন্টিফিক্যালি হিসাব করি, তাহলে দেখো 1.4 ইন্টু 10⁻6 আসতেছে। এভাবে তোমরা কিন্তু অপশন চেক করতে পারো। তো অপশন চেক করে যেটা হবে ওইটা হবে আমার অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীতে কোন সিরিজের লাইন দেখা যায় না? দেখো থমসন সিরিজ দেখা যায় না, এইটা হচ্ছে আমার অ্যান্সার। এটা কিন্তু দেখা যায় না। ব্র্যাকেট সিরিজ দেখা যায়, পেস্টেন দেখা যায়, ফুন্ডো দেখা যায়, ঠিক আছে। তারপর হচ্ছে জাল পাসপোর্ট শনাক্তকরণে কোন রশ্মি আমরা একটু আগে দেখে আসছি ইউভি রশ্মি নির্গত ব্যবহার করা হয়। তো হচ্ছে একটি আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা দেওয়া আছে, তরঙ্গ সংখ্যা কত, নিউ বার জানতে চাইছে, তাই না? তো নিউ বার ইজ ইকুয়ালস টু 1/λ, তাহলে 1/1000 ন্যানোমিটারে আছে, মিটারে দেওয়া আছে, তাহলে 10⁻⁻9 দ্বারা গুণ করে দিব। দেখো কত আসে, 1/1000 ইন্টু 10⁻⁻9, তাহলে 1 ইন্টু 10⁶ আসছে আমার, তাহলে 10⁶ এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সারটা লিখে দিই, 1 ইন্টু 10⁶ পার মিটার, ঠিক আছে। কারেন্সি নোটে সিকিউরিটি উপায় হিসেবে কোন বিশেষ রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়? এটা যেটা কথা বলছিলাম সেটা হচ্ছে আমরা ফসফর ইউজ করি, এটা মনে রাখবা, এটা টানা টানা মুখস্থ করে ফেলবা, ফসফর ইউজ করা হয়। তারপর হচ্ছে রক্তে অক্সিজেনের মাত্রা এবং হৃদস্পন্দন পরিমাপক যন্ত্রের নাম কি? এটা হচ্ছে পালস অক্সিমিটার। আমার হাতে যে ঘড়ি আছে এটাও কাইন্ড অফ হচ্ছে তোমার হৃদস্পন্দন পরিমাপ করতে পারে, অক্সিজেন লেভেল পরিমাপ করতে পারে না, বাট তোমার হচ্ছে পালস অক্সিমিটার এরকম আঙ্গুলে লাগানো থাকে, ওটা হচ্ছে অক্সিজেনের পরিমাণ মাপে। আবার হচ্ছে হার্ট মিনিটে কতবার তোমার হচ্ছে পাম্প করতেছে, 60 বার নাকি 70 বার, এটা কিন্তু প্রেশার না। প্রেশার আমরা হচ্ছে এটা দিয়ে মেজার করি, ব্লাড প্রেশার স্পিগমোম্যানোমিটার দিয়ে মেজার করি, বাট পালস অক্সিমিটার দিয়ে আমরা হৃদস্পন্দন আর হচ্ছে অক্সিজেনের মাত্রা মেজার করি। তারপর হচ্ছে নিচের কোন প্রযুক্তি জালনাত শনাক্তকরণে ব্যবহার করা হয়? এটা হচ্ছে আমার ইউভি রে প্রযুক্তি ইউজ করা হয়, এটা বোঝানোর কিছু নেই। ফার আয়ার রশ্মি কোন কাজে ব্যবহৃত হয়? এটা মনে রাখবা যে বেদনা উপশমে হচ্ছে আমরা ফার আয়ারটা ইউজ করি, একটু আগে দেখাইছিলাম যে ফার আয়ারটা আমরা মেডিকেলে ইউজ করি, তাই না? তার মধ্যে সিটি স্ক্যানিংয়ে না, বেদনা উপশমে আমরা হচ্ছে ফার আয়ারটা ইউজ করি,
ঠিক আছে। তারপরে যাই, যে আলোর বর্ণালীর দৈর্ঘ্যের ভিত্তিতে বেমানান কোনটি? অতিবেগুনি রশ্মি, রঞ্জন রশ্মি মানে হচ্ছে এক্স রে, গামা, অবলোহিত আইআর। তো দেখো এই অতিবেগুনি রশ্মি, এক্স রে, গামা এগুলো সবগুলো হচ্ছে ভিজিবলের উপরে, যে গ্রাফ দেখাইছিলাম ভিজিবলের উপরে সবাই, এটা আর এটা হচ্ছে নিচে, এই জন্য এটা হচ্ছে বেমানান। এটা দেখো মেডিকেলে আসছিল, মেডিকেলে এই টাইপের কোশ্চেন আসে, এই জন্যে এই কোশ্চেনটা আমি দিছি আর কি। জৈব যৌগের কার্যকরীমূলক শনাক্তকরণে আমরা হচ্ছে আইআর ইউজ করি, এখানে হচ্ছে মিডল আইআর ইউজ করা হয়, একটু আগেও দেখাইছি, ঠিক আছে। তারপর হচ্ছে সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করতে পারে নিচের কোনটি? এটা মনে রাখবা যে ওজোন স্তর, এটা হচ্ছে অতিবেগুনি রশ্মি শোষণ করতে পারে, ঠিক আছে। তারপর হচ্ছে ইলেকট্রনের দ্বৈত প্রকৃতি কি? ডি ব্রগলি সমীকরণটা লিখো। ইলেকট্রনের দ্বৈত প্রকৃতি হচ্ছে ইলেকট্রন একই সাথে টাইম নেয়, ওই জন্য আমি দেখাচ্ছি না, কণা হিসেবেও থাকতে পারে, তরঙ্গ হিসেবেও থাকতে পারে, ঠিক আছে। আমি একটু চেক করি আমার রেকর্ডিংটা ঠিক আছে কিনা। হ্যাঁ ঠিক আছে, কণা হিসেবেও থাকতে পারে, তরঙ্গ হিসেবেও থাকতে পারে, সেটাই হচ্ছে ইলেকট্রনের দ্বৈত প্রকৃতি। এটা ডিইউতে আসছিল রিটেনে। ডি ব্রগলি যে সমীকরণ, এটা হচ্ছে ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই পি, এটাকে আমরা ডিরাইভ করে লিখতে পারি ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ বাই এম ভি। ল্যামডা হচ্ছে আমার তরঙ্গ ধর্ম, আর এই পিটা হচ্ছে আমার কণা ধর্মটাকে আমি ভেঙে মাস মাল্টিপ্লাইড বাই ভেলোসিটি দিয়ে লিখতে পারি, আর এটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ঠিক আছে। সামনে যাই, আমাদের হচ্ছে অ্যাটম পার্টটা পুরোপুরি শেষ। এখন আমরা যে পার্টটা শুরু করব সেটা হচ্ছে দ্রাব্যতা, গুণফল, আয়ন শনাক্তকরণ, সমায়ন প্রভাব, তারপর হচ্ছে শিক্ষা পরীক্ষা যা আছে আর কি সব, ঠিক আছে। কোনো যৌগ পানিতে দ্রবীভূত হওয়ার শর্ত কি? কোনো যৌগ পানিতে দ্রবীভূত হওয়ার শর্তর জন্য দুইটা জিনিস আমাদের জানা লাগে, একটা হচ্ছে ল্যাটিস এনথালপি, আর একটা হচ্ছে হাইড্রেশন এনথালপি। এখন ল্যাটিস এনথালপিটা হইতেছে, তুমি যখন মনে করো 1 মোল সোডিয়াম আছে, সোডিয়াম গ্যাস আছে, সোডিয়াম গ্যাস আছে, আর 1 মোল ক্লোরিন গ্যাস আছে, এই দুইটাকে তুমি যুক্ত করে 1 মোল সোডিয়াম ক্লোরাইড সলিড তৈরি করলা। এতে যে নির্গত শক্তি, এটাকে আমরা বলি হচ্ছে ল্যাটিস শক্তি। আর পানিতে মিশতে যে শক্তি, সেটা হচ্ছে হাইড্রেশন শক্তি বা হাইড্রেশন এনথালপি। এখন কোথাও যদি হাইড্রেশন এনথালপিটা বেশি হয় ল্যাটিস এনথালপি থেকে, তাহলে কি হয়? সেটা হচ্ছে পানিতে দ্রবীভূত হইতে পারে। একমাত্র এই কেসেই যে হাইড্রেশন এনথালপি যদি বেশি হয়, ল্যাটিস এনথালপি যদি কম হয়, তাহলে পানিতে সে দ্রবীভূত হবে, ঠিক আছে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 150 গ্রাম সম্পৃক্ত দ্রবণে, দ্রাবকে না কিন্তু, দ্রবেও না, দ্রবণে 50 গ্রাম দ্রবীভূত আছে। কলমটা পড়ে গেছে। দ্রাব্যতা কত? এস জানতে চাইছে। এস ইজ ইকুয়ালস টু আমরা জানি দ্রব বাই দ্রাবক ইন্টু 100। দেখো দ্রব আমার বলে দিছে 50, এখন দ্রবণ বলে দিছে, দ্রবণ মানে কি বলতো? দ্রব প্লাস দ্রাবক। দ্রবণ আমার বলে দিছে 150, দ্রব বলে দিছে 50, দ্রাবককে আমি x ধরলাম, x কত আসে? 100। তো বসায় দাও 100 ইন্টু 100, তাহলে কত আসে? 50। আমার অ্যান্সার হচ্ছে 50, ঠিক আছে। দ্রাব্যতা গুণফল নিচের কোন ক্ষেত্রে প্রযোজ্য? এটা মনে রাখবে যে স্বল্প দ্রাব্য লবণের ক্ষেত্রে বা আয়নিক যৌগের ক্ষেত্রে, সমযোজীর ক্ষেত্রে না কিন্তু। অধিক দ্রবণীয় সমযোজীর জন্যও না, স্বল্প দ্রবণীয় সমযোজীর জন্যও না, স্বল্প দ্রবণীয় আয়নিক যৌগের জন্য এটা হচ্ছে খাটে। কিন্তু অধিক দ্রবণীয় আয়নিক যৌগের জন্য আমরা এস বা দ্রাব্যতা বা সলিউবিলিটি এটা নিয়ে আসি না। তো X2Y3 লবণের দ্রাব্যতা গুণফলের একক কোনটি? তো আমরা জানি এই টাইপের যদি কিছু দেওয়া থাকে, তাহলে যে পাওয়ারটা আছে ওইটা লিখব, ওই পাওয়ারটাই আবার পাওয়ার করে দিব।
তারপর গুণ দিয়ে পরেরটা দিব, 3 আছে ওইটাকে আবার 3 করে দিব, তারপর মোল পার লিটার টু দি পাওয়ার এই দুটার যোগফল, মোল পার লিটার না দেই আমি, হচ্ছে এখানে এস দেই তাহলে বুঝতে সুবিধা হবে, ইন্টু এস দিয়ে এই দুটার যোগফল 2 যোগ 3 দিয়ে হচ্ছে মোল পার লিটার টু দি পাওয়ার, এখানে যেটা লিখছি 2 যোগ 3, এটা হচ্ছে আমার ফর্মুলা। এখানে যেটা থাকবে এখানে ওটা লিখবো, পাওয়ার করে দিব, এখানে যেটা থাকবে এটা লিখবো, পাওয়ার করে দিব, তারপর এস এর মাথায় 2টা যোগ, এককের মাথায় 2টা যোগ। তাহলে আমার এককে কি আসতেছে বলো তো, মোল টু দি পাওয়ার 5 পার লিটার টু দি পাওয়ার -5, তাই না? লিটার টু দি পাওয়ার -5 কোথায় আছে, মোল টু দি পাওয়ার 5 লিটার টু দি পাওয়ার -5, ঠিক আছে। তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম ফসফেট Mg, ম্যাগনেসিয়াম ফসফেট না, Mg3O4 Mg3PO4 এটা হচ্ছে সংকেত। তো ম্যাগনেসিয়াম ফসফেটের দ্রাব্যতা গুণাঙ্ক বা গুণফল কত, KSP এর ভ্যালু জানতে চাইছে। তো এটাকে আমরা এইভাবে ভাঙতে পারি, ম্যাগনেসিয়াম 2 প্লাস প্লাস হচ্ছে PO4 3 মাইনাস, ব্যালেন্স করার জন্য দেখো এখানে 3 দিতে হবে, এখানে 2 দিতে হবে। তাহলে আমরা ওই যে তোমরা হয়তো বা চতুর্থ অধ্যায় পড়ো নাই, কেপিকিসের ক্ষেত্রে আমরা ইউজ করি এটা, যে ম্যাগনেসিয়াম 2 প্লাস যেটা সহগ থাকে ওটা পাওয়ার হয়ে যায় 3 ইন্টু ফসফেট PO4 3 মাইনাস, যেটা সহগ আছে ওটা পাওয়ার হয়ে যায় 2। আমি কিন্তু এখানে বেসিক ক্লাস নিচ্ছি না ভাইয়ারা, ওই জন্য আমি একটু ফাস্ট ফরওয়ার্ড যাচ্ছি। যারা বেসিক ক্লাস দেখবা তারা হচ্ছে সঞ্জয় দাদার ওই প্লেলিস্টটা দেখিও, ওখানে সব ডিটেলসে করানো আছে। এখানে তো আর বেসিক বোঝানো পসিবল না, ওই জন্য আমি তোমাদের যদি কারো একটু আইডিয়া থাকে ক্লাসগুলো ধরতে পারবা। তো এটা হচ্ছে আমার দেখো কোনটা আসে, Mg2 প্লাস 3 PO4 3 মাইনাস, এটা তো কোনো পাওয়ার নাই, তার মানে এটা হবে না, এটাতে কোনো পাওয়ার নাই ওই জন্য হবে না। Mg2 প্লাস 2 পাওয়ার, এটাও হবে না। এখানে দেখো 3 পাওয়ার, এখানে 2 পাওয়ার মিলে গেছে, তার মানে কি এটা হচ্ছে আমার অ্যান্সার। তারপর বলছে A2B3 যৌগের দ্রাব্যতা S, দ্রাব্যতা গুণফল KSP হলে সঠিক সম্পর্ক কোনটি। তো আমরা জানি কি KSP ইজ ইকুয়ালস টু, একটু আগে দেখাইলাম, যেটা আছে ওইটা পাওয়ার করে দিবা ইনটু পরে যেটা আছে ওইটা পাওয়ার করে দিবা ইনটু S দিয়ে তুমি হচ্ছে যোগ করে দিবা 2 যোগ 3, তাহলে কত আসে দেখো, আমি একটু ক্যালকুলেশন করি, 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 3, এটা আসে হচ্ছে 2 টু দি পাওয়ার 2 ইন্টু 3 টু দি পাওয়ার 3, 108, 3 2 5, S টু দি পাওয়ার 5, এটা হচ্ছে আমার অ্যান্সার। বুঝতে পারছো? ক্যালসিয়াম ফ্লোরাইডের সম্পৃক্ত জলীয়দের উপরে ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা দেওয়া আছে গ্রাম পার লিটারে, F মাইনাস গ্রাম পার লিটারে দেওয়া আছে। তো গ্রাম পার লিটারে আমরা হিসাব করি না, আমরা মোল পার লিটারে হিসাব করি। তো আমরা জানি 1 মোল ফ্লোরিন সমান হচ্ছে 19 গ্রাম। তো আমি যদি এটাকে 19 দ্বারা ভাগ করে দেই তাহলে হচ্ছে মোলে পাবো। তাহলে কত হয় দেখি, 0.00655 ভাগ হচ্ছে 19, তাহলে হচ্ছে 3.44 ইন্টু 10 টু দি পাওয়ার -4, এটা হচ্ছে আমার ঘনমাত্রা পাওয়া গেছে। ঘনমাত্রা আমরা সম্পৃক্ত দ্রবণের ক্ষেত্রে আমরা যাহাই ঘনমাত্রা তাহাই হচ্ছে আমার দ্রাব্যতা ধরে নিতে পারি। তো আমরা এটাকে যদি ভাঙি, CaF2কে যদি আমি ভাঙি তাহলে দেখো কি পাওয়া যায়, ক্যালসিয়াম 2 প্লাস প্লাস 2F মাইনাস, তাহলে এটা যদি 1 হয় এটা 0 0, এটা 1 মাইনাস S হইলে এটা S, এটা 2S, 2S এর ভ্যালু আমাকে দেওয়া আছে এইটা, তাহলে এটা হচ্ছে 2S এর ভ্যালু। তাহলে S এর ভ্যালু হচ্ছে, এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ দিই তাহলে সেটা 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মোল পার লিটার। এখন এখান থেকে আমাকে বের করতে বলছে KSP, তাই না? KSP এর ইকুয়েশন আমি কি লিখতে পারি, এখানে যদি 1 ধরে নেই তাহলে 1 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2, ভালো করে লিখি, 2 টু দি পাওয়ার 2 ইন্টু S টু দি পাওয়ার 1 প্লাস 2, মানে হচ্ছে এখানে 4S কিউব আসবে। তো 4S কিউবের ভ্যালু এখন বসাই দাও, 4 ইন্টু 1.7 ইন্টু 10 টু দি পাওয়ার -4 টু দি পাওয়ার কিউব, টু দি পাওয়ার কিউব ইন্টু 4, আমার অ্যান্সার আসে হচ্ছে 2.04 ইন্টু 10 টু দি পাওয়ার -11।
তো কোথায় আছে 2.04 × 10⁻11, তো এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তারপর বলছে AlF3 এর দ্রাব্যতা এত হলে মোল পার লিটারে দ্রাব্যতা গুণফল কত। এস দেওয়া আছে, KSP এটা জানতে চাইছে। তাহলে আমরা জানি কি KSP = এখানে 1 ধরে নেই, তাহলে 1 to the power 1, 3 to the power 3, s to the power 1 plus 3, তাহলে হচ্ছে 3 3 9, 3 9 27, s4, তাহলে 27, s এর ভ্যালু দেওয়া আছে 0.0002 to the power 4, তাহলে আমরা কত পাবো 27 × 0.0002 to the power 4। এটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 4.3 × 10 to the power -14, এইটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, তারপর হচ্ছে XY যৌগের দ্রাব্যতার ক্ষেত্রে কোনটি সঠিক। তো KSP এর ইকুয়েশন দেওয়া আছে আর কি। তো KSP = আমরা কি লিখতে পারি বলো তো, এটা এখানে 1 ধরি, এখানে 1 ধরি, তাহলে 1 to the power 1 × 1 to the power 1 × s to the power 1 plus 1, তাহলে হচ্ছে s স্কয়ার। তাহলে KSP = s স্কয়ার, তাহলে √s না, KSP গুলো এসও না। s আমরা কি লিখতে পারি বলো তো, a স্কয়ার আছে, এই পাশে আসলে রুট হয়ে যাবে KSP, তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার। এটাও কিন্তু না, KSP স্কয়ারও না। ঠিক আছে, তারপর হচ্ছে নিচের কোন ধাতু শিখা পরীক্ষায় হলুদাভ সবুজ বর্ণ দেখায়। তো এটা মনে রাখবা যে হলুদাভ সবুজ বর্ণ দেখায় হচ্ছে বেরিয়াম। এটার জন্য তোমাদের একটা আমি চার্ট দিয়ে দিছি, এই চার্টটা হচ্ছে কি বলে লেকচার স্লাইড যখন দিয়ে দিব না, তখন হচ্ছে এটা পেয়ে যাবা। এখানে হচ্ছে দেখো লিথিয়ামের জন্য উজ্জ্বল লাল, সোডিয়ামের জন্য সোনালী হলুদ, পটাশিয়াম বেগুনি, প্লেড লালচে বেগুনি, সিজিয়াম নীল, বেরিলিয়াম ম্যাগনেসিয়াম হচ্ছে শিখা পরীক্ষায় রং দেখায় না, কারণ হচ্ছে আকার ছোট, এই কারণে হচ্ছে এরা শিখা পরীক্ষায় কোনো রং দেখায় না। ক্যালসিয়াম মনে রাখবে এটার ন্যায় লাল, স্ট্রনশিয়াম টকটকে লাল, বেরিয়াম হচ্ছে কাঁচা আপেলের ন্যায় সবুজ, রেডন হচ্ছে টকটকে লাল। ঠিক আছে, তারপর আমরা জানি নিচের কোনটি শিখা পরীক্ষা দেয় না, একটু মনে রাখবা বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম শিখা পরীক্ষা দেয় না। তারপর হচ্ছে সোডিয়াম আয়ন শনাক্তকরণে ব্যবহার হয় কোনটি। সোডিয়াম আয়ন শনাক্তকরণে আমরা এই যে এইটা ইউজ করি, K2H2 Sb2O7, এইটা ইউজ করা হয়। তারপর হচ্ছে কোনটি শনাক্তকরণে পটাশিয়াম টেট্রাহাইড্রোমার্কিউরেট, K2Hgi4, এটার আরেকটা নাম আছে নেসলার দ্রবণ। এটা দ্বারা আমরা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন শনাক্ত করতে পারি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট খুব। ঠিক আছে, তারপর বলছে কোন বিকারক দিয়ে কপার +2+ এবং ফেরাম 2+ উভয় আয়নই শনাক্তকরণ করা যায়। এটা হচ্ছে আমরা অ্যামোনিয়া দ্রবণ দিয়ে এই দুইটাই শনাক্তকরণ করতে পারি। যেহেতু MCQ ক্লাস, টাইম কম, নাহলে আমি বিক্রিয়াগুলো তোমাদের দেখাই দিতাম। ঠিক আছে, বাট যেহেতু আমি পারতেছি না, সো তোমরা হচ্ছে মোটামুটি এগুলো দেখে যাও। বিক্রিয়াগুলো তোমাদের হচ্ছে থিওরি ক্লাসে দাদা দেখাই দিবে। কোনটি শনাক্তকরণে বেরিয়াম নাইট্রেট ইউজ করা হয়। তো বেরিয়াম নাইট্রেট ইউজ করা হয় তোমার হচ্ছে সালফেট আর কার্বনেটের ক্ষেত্রে। ঠিক আছে, সালফেট এবং কার্বনেটের ক্ষেত্রে ইউজ করা হয়। A+ বেরিয়াম নাইট্রেটে সাদা পদক্ষেপ পাওয়া গেছে HCl এর সাথে বিক্রিয়া করে অদ্রবণীয়, মানে বিক্রিয়া হয় নাই। তো এক্ষেত্রে আমরা বুঝতে পারি এখানে হচ্ছে সালফেট আছে, আর বিক্রিয়া হলে সেখানে কার্বনেট এই আয়ন আছে। ঠিক আছে, তারপর হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট অফ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ইজ 3.7, মানে KSP দেওয়া আছে। হোয়াট উইল বি দ্য সলিবিলিটি অফ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ইন গ্রাম পার লিটার ইউনিট। তো KSP দেওয়া আছে, S জানতে চাইছে আমাদের কাছে, সলিবিলিটি মিনস হচ্ছে S, এটা আইওটিতে আসছিল। খুবই ইজি কোশ্চেন, খুবই একদম বাচ্চা লেভেলের কোশ্চেন। তো KSP তুমি কি লিখতে পারবা, 1 ধরো, তাহলে 1 to the power 1 into 3 to the power 3 s to the power 1 plus 3, তার মানে হচ্ছে 27 s কিউব।
তো কেএসপির ভ্যালু কত দেওয়া আছে, তোমার দেওয়া আছে হচ্ছে 3.7 ইন্টু 10⁻⁻15। তো এখান থেকে এসটা বের করে নাও, কিউব রুট 3.7, তারপর হচ্ছে ইন্টু 10⁻⁻15, 27, এটা অ্যান্সার করলে 5.15 ইন্টু 10⁻⁻6 মোল পার লিটার আসে। তো আমাদের জানতে চাইছে গ্রাম পার লিটার। তো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এক মোল সমান হচ্ছে কত বলো তো? অ্যালুমিনিয়াম হচ্ছে 27, তারপর 3 ইন্টু অক্সিজেন হচ্ছে 16, হাইড্রোজেন হচ্ছে 1, মানে হচ্ছে 17। তো কত আসে? যোগ করে দিলে 78। তো এটার সাথে আমি 78 গুণ করে দিব, তাহলে কত আসছে? 5.15 ইন্টু 10⁻⁻6 ইন্টু 78, 4.01 ইন্টু 10⁻⁻4। কোনটার সাথে মিলে? কিরে, একটার সাথে মিলে না কেন? ডাটাতে ঠিক নিছি তাই না? 3.7 ইন্টু 10⁻⁻15, 1, 3⁻3। একটু টাইম দাও, আমি একটু চেক করি কোথায় ক্যালকুলেশন ভুল হলো। 3.7 ইন্টু 10⁻⁻15 ইজ ইকুয়ালস টু 27 ইন্টু x⁻³ এটা ক্যালকুলেশন করলে 5.10⁻⁵ এটাই তো আসে। এখন 78 কি ভুল এলো না? তো দেখি টাইপিং করা মিস্টেক করছে কিনা, একটু দেখে দাঁড়াও। আমি কি কও, সাধারণ যোগ বিয়োগ যদি আমি ভুল করি তাহলে কিছু হইল? 1 আর 3 যোগ করলে হয় 4, এখানে আমি 3 দিয়ে রাখছি। সেট, এটা কোনো কথা? তাইলে কত হবে? 4th root 3.7 ইন্টু 10⁻⁻15 ডিভাইডেড বাই 27, এটা ক্যালকুলেশন করলে আসে হচ্ছে 1.08 ইন্টু 10⁻⁻4। এটার সাথে যদি 78 গুণ করে দেই তাহলে হচ্ছে 8.4 ইন্টু 10⁻⁻3 গ্রাম পার লিটার। এইটা ঠিক আছে। ও হো 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 আবার ভুল করছি, এটা তো পাওয়ার 2, এইটা হবে অ্যান্সার -3। ঠিক আছে, আমার মতো এরকম পরীক্ষার হলে ভুল করিও না। আমি তোমাদের টিচার মানুষ, ভুল করতেছি, আমার কোনো সমস্যা নেই, বাট তোমরা পরীক্ষার হলে ভুল করলে সমস্যা। পরে যে পজিটিভ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সোডিয়াম অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের দ্রাব্যতা গুণাঙ্ক এত দেওয়া আছে, মানে কি কেএসপি দেওয়া আছে, এত মোলার অ্যামোনিয়াম ক্লোরাইড যোগ করলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতার পরিবর্তন কত। এটা হচ্ছে সম আয়নের ব্যাপার। দেখো এখানেও অ্যামোনিয়াম আছে, এখানেও অ্যামোনিয়াম আছে, এই জন্য সম আয়ন হইতেছে। তো এটা ডিটেলসে আমি যাইতেছি না। তো এখানে দ্রাব্যতা আমার কেএসপি কখনো চেঞ্জ হবে না। তো আমার মেইন কাহিনীটা হচ্ছে কি, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যখন যাইতেছে তখন হচ্ছে আমার কি হচ্ছে বলতো, NH4 প্লাস প্লাস OH মাইনাস তৈরি হচ্ছে। আর NH4Cl যখন যাচ্ছে তখন হচ্ছে NH4 প্লাস আর হচ্ছে Cl মাইনাস। এখানে হচ্ছে লাসাতেলিয়ার নীতি অনুযায়ী তোমার হচ্ছে সমান পিছন হয়, ওটা আমি বিস্তারিত দেখাচ্ছি না। তো এখানে কেএসপিটা সেম থাকে। তো কেএসপির জন্য আমার হবে হচ্ছে একেবারে ভ্যালুটাই লিখি 1.1 ইন্টু 10⁻⁻10। অ্যামোনিয়ামের ক্ষেত্রে দেখো, অ্যামোনিয়ামের
দ্রাব্যতা যদি আমি এস ধরি, তার সাথে এখান থেকে আমি 0.01 মোলার প্রোভাইড করছি, তার মানে এস এর সাথে 0.01 যোগ হবে, তার সাথে আমার গুণ অবস্থায় আছে OH, কারণ এইটার জন্য আমি কেএসপি লিখতেছি, এটা কিন্তু এটার জন্য কেএসপি না, কেএসপি লিখতেছি এটার জন্য। সো OH এর জন্য আমি যদি এস ধরি, তাহলে এখান থেকে আমি এখন এসটা ক্যালকুলেট করব, ঠিক আছে। 1.1 × 10⁻⁻10, এগুলো যদি আমি ডিটেল ক্লাস নিতে পারতাম তাহলে আর একটু শান্তি পাইতাম আর কি, বাট কিছু করার নেই। 0.01 অলরেডি ক্লাস অনেক লং হয়ে গেছে। এটা আসে হচ্ছে 1.09 × 10⁻⁻8, মানে অ্যাপ্রক্সিমেটলি 10⁻⁻8, ঠিক আছে। এটা হচ্ছে আমার অ্যান্সার। আচ্ছা, তারপর হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে এত মোল জিঙ্ক অনুপস্থিত। এই দ্রবণের পিএইচ মান কত হলে দ্রবণ থেকে জিঙ্ক হাইড্রক্সাইড অধক্ষেপণ শুরু হবে? কেএসপির ভ্যালু দেওয়া আছে, এটা হচ্ছে অ্যাডভান্সড একটা ম্যাথ। করাবো কি নাকি স্কিপ করব? আচ্ছা যাও করাই দেই, যারা বুঝবা ওকে, যারা বুঝবা না কোনো সমস্যা নেই। তো পিএইচ কত হইলে আমার হচ্ছে দ্রবণ থেকে জিঙ্ক হাইড্রক্সাইড তোমার হচ্ছে অধক্ষেপণ শুরু হবে, ঠিক আছে। তো আমি কি জানি জিঙ্ক অক্সাইডের পিএইচ জন্য কেএসপি হচ্ছে জিঙ্ক 2+ ইন্টু OH মাইনাস স্কোয়ার। এখন এখান থেকে আমার OH পাওয়া যাবে, দেখো কেএসপির ভ্যালু দেওয়া আছে কত, 10⁻⁻22। জিঙ্কের ঘনমাত্রা দেওয়া আছে 0.1 ইন্টু OH মাইনাস স্কোয়ার। আমি এখন কি করব, দুই পাশে লগ নিব, মাইনাস লগ 10⁻22 ইজ ইকুয়ালস টু, লগ নিলে দেখো গুণ থাকলে কি হয় বলো তো, যোগ হয়ে যায়, তাহলে মাইনাস লগ 0.1 প্লাস আরেকটা মাইনাস আছে, দুইটা মিলে আমার আলটিমেটলি এখানে মাইনাস হবে, ঠিক আছে। মাইনাস লগ, এখানে একেবারে লিখি 2 লগ আসবে আমার, মাইনাস 2 লগ OH মাইনাস। তো আমি কি করব, এই লগ OH মাইনাসটাকে এক সাইডে রেখে মাইনাস লগ OH মাইনাস, এটা যদি কেউ বুঝতে না পারো কোনো সমস্যা নেই, এটা 10 মার্কের একটা রিটেন কোশ্চেন এবং খুব কঠিন কোশ্চেন, ঠিক আছে, ওই জন্য আমি ইয়া করে দেখাচ্ছি না। তো আমার এই পাশে কি আছে, মাইনাস লগ log 10 minus log 10 10⁻⁻22, এটা যদি মাইনাস হয় এবার শেষে প্লাস হয়ে যাবে, এটা বোঝার দরকার নেই তোমাদের, জাস্ট দেখো, ঠিক আছে। log 10.1, এটা আসে হচ্ছে আমার 21/2, তার মানে হচ্ছে 10.5। তো আমরা কি জানি 25 ডিগ্রি সেলসিয়াস বলছে পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়ালস টু 14, পিওএইচ ইজ ইকুয়ালস টু হচ্ছে 14 মাইনাস পিএইচ। তো আমরা এইটাকে পিএইচ বলতে পারি, সরি পিওএইচ বলতে পারি, ইজ ইকুয়ালস টু 10⁻10.5। তাহলে পিওএইচ এর বদলে আমি লিখতে পারি 14 মাইনাস pH is equals to 10.5। তাহলে এখান থেকে pH কত হবে বলো, এটা এই পাশে আসলে 14 মাইনাস 10.5, এটা আসবে হচ্ছে 3.5। এইটা হচ্ছে আমার অ্যান্সার। যারা বুঝতে পারছো, না বুঝতে পারলে কোনো সমস্যা নেই। আমি একটু দেখি আমার ভিডিওটা ঠিক আছে কিনা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা আমি পরেরটাতে যাই, আমি খুব তাড়াতাড়ি শেষ করব। জিঙ্ক হাইড্রক্সাইড দ্রবণে NaOH যোগ করলে দ্রাব্যতা কেমন পরিবর্তন হবে? এখানে মনে রাখবে, এখানে
তোমার হচ্ছে যখন ডি অরবিটাল চলে আসে, জিঙ্কের মধ্যে ডি অরবিটাল আছে, তখন হচ্ছে জটিল যৌগ ফর্মেশন হয়। জটিল যৌগ ফর্মেশন হলে দ্রাব্যতা বাড়বে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড দ্রবণে সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়ামের কিন্তু ফাঁকা ডি অরবিটাল আছে, সো দ্রাব্যতা বাড়বে। এটা হচ্ছে দ্রাব্যতায় চাপের প্রভাব। আমরা এইটা থেকে কোশ্চেনটা আসছে, S = Kp। তো এখানে বলছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1.5 ATM চাপে একটি বোতলে রক্ষিত NH3 ছিপি খুলে দিয়ে 0.95 ATM চাপে নেওয়া হলে কি পরিমাণ গ্যাস বের হয়ে আসছে। তো আমাদের কতটুক প্রেশার ডিফারেন্স বলো তো? আমাদের হচ্ছে 1.5 ছিল, পরে হয়েছে 0.95। তাহলে যদি ডিফারেন্স করি 1.5 মাইনাস 0.95, তাহলে আসে হচ্ছে 0.55 অ্যাটমসফিয়ার। তো এখন আমাদের বলছে কত মোল বেরিয়ে আসবে। আগে যদি N1 থাকে, পরে যদি N2 হয়ে যায়, এই দুটার ডিফারেন্সই হচ্ছে আমাদের ডেল N। কত মোল বের হয়ে আসবে? এখন N এর বদলে আমি লিখতে পারি V1S1 মাইনাস N2 এর বদলে লিখতে পারি V2S2 ডেল N। এখন দেখো V1S এর বদল লেখা যায় Kp, V1 K P1 মাইনাস V2 K P2 = ডেল N। এখানে K এর হেনরি ধ্রুবক, এই Kটা হচ্ছে হেনরি ধ্রুবক। হেনরি ধ্রুবকের ভ্যালু আমাকে বলে দিছে, ঠিক আছে? আচ্ছা, V1 এর ভ্যালু হচ্ছে আমার প্রেসার দেওয়া আছে, K দেওয়া আছে। V1 আমাদের হচ্ছে এত চাপে একটি বোতলে। আচ্ছা, বোতলের কোনো আয়তন বলা নেই, তাই না? আচ্ছা, যেহেতু আমাদের কি বলা নেই বলো তো, বোতলের কোনো আয়তন বলে দেওয়া নেই। আমাদের যদি বোতলের আয়তন বলে দেওয়া থাকতো, তাহলে বোতলের আয়তন বসাইতাম, এখানে V2 হিসেবে আমি হচ্ছে 1 বসাই দিতাম, কিন্তু এটা হইতেছে না। দ্যাটস ওয়াই আমি হচ্ছে ডেল N এর ফর্মুলাটা ইউজ করব। এটা হচ্ছে আমার ডেল P, তাই না? এটা হচ্ছে ডেল P। তো এখান থেকে আমি লিখতে পারি যে ডেল N = তোমার হচ্ছে V বলতে পারি, কি বলো, মানে তোমার হচ্ছে S বলতে পারি। VSটাকে আবার এইভাবে লিখতে পারি, V ইন্টু এই যে এইটা K, এখানে আমি বলতে পারি ডেল P, মানে এখানে ডেল S বলো, V ডেল S বলো, ঠিক আছে? বা এখানে ডেল S নাও বলতে পারো, বা চাইলেও বলতে পারো, ডেল S না বলি আমরা, V ইন্টু N = VS। এখন এসটাকে আমি রিপ্লেস করে কেপি নিলাম, এখানে ডেল পিটা নিলাম কেন? আমি অ্যাকচুয়ালি এই প্রেশারের জন্য ডেল N কতটুক এইটা বের করতে যাচ্ছি। এই প্রেশারের জন্য ডেল N কতটুক এটা আমি যেহেতু বের করতে যাচ্ছি, দ্যাটস ওয়াই এখানে আমি ডেল পি ইউজ করছি। ভি এখানে যেহেতু অ্যাটমসফিয়ারে চলে গেছে, ওই জন্য আমি 1 ধরতেছি। কে এর ভ্যালু কত দেওয়া আছে? 4.56684 ইন্টু 10⁴ ইন্টু ডেল পি হচ্ছে 0.55, ঠিক আছে? এটা আমার করলে কত আসে দেখো, 1 ইন্টু 4.56684 ইন্টু 10⁴ ইন্টু 0.55, 25,117। এসআই নিয়ে ইঞ্জিনিয়ারিংয়ে নিয়ে যাই, 2.5 ইন্টু 10⁴ মোল। এটা হচ্ছে আমার অ্যান্সার। আসলে হয়েছে কি, আমি অলরেডি অনেক টাইম ইউজ করে ফেলছি, আর একটু ইয়ার মধ্যেও পড়ে গেছি, যে টাইম লিমিটের মধ্যেও পড়ে গেছি, ওই জন্য আমি একটু তাড়াতাড়ি জিনিসগুলো শেষ করতে যাচ্ছি, ঠিক আছে? মিথাইল ব্রোমাইডের হেনরি ধ্রুবকের মান দেওয়া আছে, কে এর ভ্যালু দেওয়া আছে, এটা
পি দেওয়া আছে, দ্রাব্যতা বের করতে বলছে, আমরা জানি কেএস ইজ ইকুয়ালস টু কেপি। বসাও, কে এর ভ্যালু দেওয়া আছে 0.179। দেখো অ্যাটমসফিয়ারে দেওয়া আছে, সো এটাকে অ্যাটমসফিয়ারে নিতে হবে, তাহলে 225 ডিভাইডেড বাই 760। আমি আর ডিটেলসে যাচ্ছি না কারণ শেষ করা লাগবে। 0.179 ইন্টু 225 ডিভাইডেড বাই 760, এটা আসছে হচ্ছে 5.3। আচ্ছা নর্মালে নেই, এটা আসে হচ্ছে 0.53। এটা হচ্ছে আমার অ্যান্সার আসে, ঠিক আছে। কোন জোড়া জলীয় দ্রবণের মিশ্রণের ফলে হলুদ অধক্ষেপ তৈরি হয়? হলুদ অধক্ষেপ তৈরি হয় তোমার হচ্ছে এগুলা দেখো তোমার হচ্ছে বুয়েটে মাঝে মাঝে এই টাইপের কোশ্চেন দিয়ে দেয়, যেগুলো হচ্ছে তুমি আগে থেকে হয়তো বা জানবাই না, কোথাও পড়বাই না। তো এটার অ্যান্সার হচ্ছে এই যে এই দুইটা যদি তুমি যোগ করো তাহলে এরা হচ্ছে হলুদ অধক্ষেপ দেয়, ঠিক আছে। তবে হচ্ছে একটি পরীক্ষানালয়ে নমুনা লবণের কিছু অংশ নিয়ে তাতে বেরিয়াম নাইট্রেট দ্রবণ যোগ করা হলে অধক্ষেপ পাওয়া গেল, যা লৌহ HCl দ্রবণে দ্রবীভূত হয় না যেহেতু, সেহেতু মনে রাখবা যদি HCl এ দ্রবীভূত না হয় তাহলে সেখানে হচ্ছে তোমার সালফেট আছে, আর যদি তোমার হচ্ছে দ্রবীভূত হয় তাহলে কার্বনেট আছে, ঠিক আছে। তারপর হচ্ছে নিম্নের কোন দ্রবণে ফেরাম 3+ আয়ন শনাক্তকরণ ব্যবহার করে NH4CN। তারপর হচ্ছে আয়নিক গুণফল KIP এবং দ্রাব্যতা গুণফল KSP সম্পর্কে হচ্ছে কোনটি অধক্ষেপ দিবে? KIP বেশি হইতে হবে, KSP কম হইতে হবে, তাহলে অধক্ষেপ দিবে। তারপর হচ্ছে 50 ml সম্পৃক্ত দ্রবণে 5 গ্রাম ক্যালসিয়াম ক্লোরাইড আছে, প্রতি লিটারে দ্রাব্যতা কত? লিটার প্রতি দ্রাব্যতা কত? আগে আমরা দ্রাব্যতা নর্মালি কী করি বলতো, গ্রামে হিসাব করি, তো আমাদের এখানে বলছে প্রতি লিটারে কত। তো আমার বলছে 50 ml থাকে হচ্ছে 5 গ্রাম, 50 ml মতো 50 × 10⁻³ লিটার এ 5 গ্রাম, তাহলে একে কত? 5 ডিভাইডেড বাই 50 × 10⁻³ কত আসে দেখি। 5 ডিভাইডেড বাই 50 × 10⁻³ এটা হচ্ছে 100 আসে। এটা হচ্ছে আমার অ্যান্সার। এটা গ্রাম, এটা হচ্ছে লিটার, গ্রাম পার লিটার, ঠিক আছে। কোন প্রক্রিয়াটি তরল যৌগের বিশোধনের জন্য ব্যবহার করা হয়? এগুলা জাস্ট মুখস্থ পড়াশোনা, বুঝছো। তোমরা হচ্ছে হাজারি স্যারের বইয়ে যাবা, তো এই যে তোমার হচ্ছে দ্রাবক নিষ্কাশন, তারপর হচ্ছে পাতন, আংশিক পাতন, এগুলো নিয়ে অনেক কথাবার্তা বলা আছে। এগুলো জাস্ট একটু দাগানো বই পড়ে নিবা, জাস্ট হয়ে যাবে। আর এখানে বোঝানোর আসলে কিছু নাই, বা বোঝানোর MCQ ক্লাসে আসলে সুযোগও নাই, ঠিক আছে। তো তরল পদার্থ বিশোধনের জন্য যে উপায়টা ব্যবহার করা হয় সেটা হচ্ছে পাতন। তারপর হচ্ছে অপরিশোধিত পেট্রোলিয়াম বিশোধনের যে প্রক্রিয়া সেটা হচ্ছে আংশিক পাতন। আমরা হচ্ছে সেপারেশন টেকনিক ইউজ করি, সেপারেশন টেকনিক না আসলে, আংশিক পাতনে আমরা হচ্ছে যে অংশ কলাম ইউজ করে বিভিন্ন টেম্পারেচারে বের করে নিই। তারপর হচ্ছে নিচের কোন সেটটিতে সময়ায়ন প্রভাব আছে? কোনটাতে সময়ায়ন আছে? দেখো H2S HCl, এখানে হাইড্রোজেন কমন আছে, তো এটা আমার হচ্ছে একটা সময়ায়ন হইতে পারে। বাকিগুলো দেখি NaCl CH3Cl, CH3Ci কিন্তু Cl না, Ci, তো এখানে সময়ায়ন নাই। তারপর দেখো CaCl2 C6H5Cl, এখানেও সময়ায়ন নাই। CH4HCl, এখানেও সময়ায়ন নাই। সময়ায়ন আছে কোথায়? এখানে দুইটাতেই হাইড্রোজেন আছে, ঠিক আছে। তো হচ্ছে নিচের কোনটি সহজেই জলে দ্রবীভূত হয়? জলে দ্রবীভূত হয় হচ্ছে আয়োডিন। আয়োডিন পানিতেও দ্রবীভূত হয়, আবার অপোলার যেগুলো দ্রবণ আছে সবগুলোতেই দ্রবীভূত হয়। এই জন্য আমরা কি করি? দ্রাবক নিষ্কাশন ইউজ করি এটাকে আলাদা করতে গেলে। তো এটা একটু দ্রাবক নিষ্কাশন তো এই ক্লাসে দেখানো পসিবল না। নিচের কোনটি শিখা পরীক্ষায় বেগুনি বর্ণ দেখায়? নিচের কোনটি শিখা পরীক্ষায় বেগুনি বর্ণ দেখায়? এটা হচ্ছে তোমার কততে আসছিল? মেডিকেল 23-24 রিসেন্ট
টাইমে আসা কোশ্চেন। এটা হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম হচ্ছে তোমার বেগুনি বর্ণ দেখায়। তারপর হচ্ছে নিচের কোনটিতে ফ্লেম টেস্টে গোল্ডেন ইয়েলো প্রতিফলিত হয়? এটা হচ্ছে সোডিয়াম। সোডিয়ামে হচ্ছে তোমার গোল্ডেন ইয়েলো কালার দেখা যায়। তারপর হচ্ছে কোবাল্ট কাচের ভিতর দিয়ে ক্যালসিয়াম যদি আমরা দেখি, ক্যালসিয়ামকে দেখলে হচ্ছে হালকা সবুজ বর্ণ দেখা যায়। এগুলোও দেখবে যে হাজারি স্যারের বই সব দেওয়া আছে। তারপর হচ্ছে পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট দ্বারা কোন ক্যাটায়ন শনাক্ত করা যায়? এটা দিয়ে হচ্ছে আমরা সোডিয়াম আয়ন শনাক্তকরণ করতে পারি। পটাশিয়াম পাইরোঅ্যান্টিমোনেট K2, ওই যে একটা বড় সংকেত পড়লাম না একটু আগে, ওইটা। ঠিক আছে, আচ্ছা। তারপর হচ্ছে নেসলার রিয়েজেন্ট দ্বারা নিজের কোন ক্যাটায়ন শনাক্তকরণ করা যায়? নেসলার দ্বারা আমরা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন শনাক্তকরণ করতে পারি। তার হচ্ছে দুইটি ভিন্ন তরলে কোনো দ্রবের দ্রাব্যতার মাত্রা ভিন্ন হলে ওই দ্রবকে কম দ্রাব্যতা বিশিষ্ট তরল থেকে কীরূপে পৃথক করা হয়? এটা হচ্ছে তোমার দ্রাবক নিষ্কাশন। যেমন হচ্ছে আয়োডিন দুইটার সাথেই মেশে, তখন আমরা কি করি, ঝাঁকায়ে একটা থেকে আরেকটাতে নিয়ে যাই, নিয়ে গিয়ে বিশোধন করি। এটা ডিটেলসে আসলে দেখানোর সুযোগ নেই। তারপর হচ্ছে ধানের তুষ থেকে যে ভোজ্য তেল নিষ্কাশন করা হয় এটা হচ্ছে স্টিম পাতন। ঠিক আছে, ধানের তুষ থেকে যে ভোজ্য তেল নিষ্কাশন করা হয় স্টিম পাতন। কোন পদ্ধতিতে ন্যাপথালিনকে বিশোধন করা হয়? এটা হচ্ছে ঊর্ধ্বপাতন, কারণ ন্যাপথালিন হচ্ছে একটা ঊর্ধ্বপাতিত পদার্থ। ঠিক আছে, দ্যাটস অল। আজকে এ পর্যন্তই ছিল। এটা হচ্ছে আমাদের গুণগত শেষ। লাস্টের দিকে আমি জানি আমি খুব তাড়াহুড়া করে আগাইছি, তো তারপরে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা হচ্ছে কমেন্ট বক্সে জানাইতে পারো বা আমাকে ডিরেক্ট ইনবক্সও করতে পারো, কোনো সমস্যা নেই। তো আজকে এ পর্যন্ত। এরপর আমরা হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম শুরু করব। তো মৌলের পর্যাবৃত্ত ধর্মে আমি এত 2 ক্লাসে শেষ করব না, আরও হয়তো বা 3টা ক্লাস দিতে পারি। তো আমি হচ্ছে এটা আপলোড হয়ে যাওয়ার পরই নেক্সট থেকে শুরু করব শ্যুট করা। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকেও। আর হ্যাঁ, কমেন্ট বক্সে দেখবা বা ডিসক্রিপশন বক্সে দেখবা আমার একটা গ্রুপের লিঙ্ক আছে, গ্রুপে জয়েন হয়ে যাও। তো ক্লাস কেমন লাগলো জানাও। আর নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।